লিটারারি জিনিয়াস, কৃষ্ণনগরে জন্ম, সিটি কলেজের প্রাক্তনী, কিন্তু তার কর্ম বিশ্বজুড়ে। শুধুমাত্র কবিতায় নয়, রাজনীতির আঙিনাতেও সুবোধ সরকারের জুড়ি মেলা ভার। আমি বলছি না, বলছেন বিশিষ্ট রাজনৈতিক নেতা নেত্রীরাই। অনেকেই বলেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছে, আবার অনেকেই বলেন তিনি যা করেন সবটাই শাসক দলের ফেভারে থাকতে। আমরা ঠিক বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি একজন শিল্পীর নিজস্ব সত্তা আছে। নমস্কার, আমি ইলমা সৈয়দ, আর আজ এনকেটিভি বাংলায় মাই গেস্ট নিডস নো ইন্ট্রোডাকশন, বিশিষ্ট কবি শ্রী সুবোধ সরকার। সুবোধদা নমস্কার। এনকেটিভি বাংলায় আপনাকে স্বাগত। সুবোধদা, আপনি রিসেন্টলি মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকটা কবিতা পাঠ করলেন। কয়েকটা নয়, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটি মুখ্যমন্ত্রীর একটি বিশেষ অনুষ্ঠান, অত্যন্ত জরুরি একটা অনুষ্ঠান। কারণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধুমাত্র বাংলার জন্য নয়, পশ্চিমবঙ্গের সমস্ত ভাষার জন্য, ভারতবর্ষের সমস্ত ভাষার জন্য, এবং যত ভাষা আছে পৃথিবীতে সব ভাষাকেই একটা উদযাপন করা। সুতরাং এই অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই অনুষ্ঠানে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা পাঠ করে শুনিয়েছিলাম। কেন, কোনো অপরাধ করেছি? একেবারে না। নিন্দুকেরা বলছে যে কবি সুবোধ সরকার, যার কবিতার জুড়ি মেলা ভার, সেই কবি সুবোধ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা পাঠ করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতাকে বিরোধীরা বলে কোনো মেরিট নেই। বিরোধীরা স্বীকৃতি দিলেন? পড়েন, বিরোধীরা পড়ে দেখেন না, তারা বইয়ের কাছাকাছি যান না, তারা নিজের নাম সই করা ছাড়া আর কিছু লেখেন কিনা আমি জানি না। আমি সব বিরোধীর কথা বলছি না, যেসব বিরোধীর ইঙ্গিত আপনি করলেন আমি তাদের কথা বলছি। আমি এমন একটা কবিতা শুনিয়েছিলাম সেদিনকে, সেই কবিতাটা শোনানোর খুব প্রয়োজন ছিল, কেননা তার কয়েকদিন আগে একটি ভয়ঙ্কর বক্তব্য উঠে এসেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বই কোনো লাইব্রেরিতে রাখা যাবে না। ঠিক। এটা কেউ বলতে পারে? এটা বললে তো যিনি বলবেন তিনি তো ফ্যাসিস্ট। এই কাজ তো জার্মানিতে হিটলার করতেন, যে কার্ল মার্কসের বই রাখা যাবে না, পুড়িয়ে দাও। তো এই মানসিকতা নিয়ে যারা এই 2021-এ, 22-এ, 23-এ, 24-এ এইসব কথা বলেন, তাদেরকে আমার ফ্যাসিস্ট মনে হয়েছিল। আর তারা কিছু পড়েননি, একটা কি দুটো ছড়া, সেই ছড়া শুনেছেন আর সেটাকে মিসকোট করেন সব জায়গায়। তারা কোনোদিন কবিতা বলতে যা বোঝায় কবিতা পড়েননি। কবি সুবোধ সরকার সব বিষয়ে খুব ভোকাল। কবি সুবোধ সরকার ভারতীয় জনতা পার্টির অ্যান্টি বলা নিয়ে অত্যন্ত ভোকাল, কিন্তু যখন সন্দেশখালীর মতো ঘটনা ঘটে তখন কবি সুবোধ সরকারের গলা থেকে একটা কথাও বেরোয় না, তার কলম থমকে যায়। এই কথাটা ভুল, এই কথাটা ভুল। দেখুন, আমি একটা কথা বলি, আপনি যদি ক্যালেন্ডার ধরে একটার পর একটা ভায়োলেন্সের রিপোর্ট আপনি দেখেন, আপনারা যেগুলো করে থাকেন, প্রতিটা ভায়োলেন্সের এগেনস্টে, প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে, প্রতিটা ঘটনার বিরুদ্ধে কোনো দিন কোথাও পৃথিবীতে কোনো কবি লিখে যান, সম্ভব নয়। আপনি ক্যালেন্ডার ধরলেন, ধরে এইখানে এই হয়েছে, এখানে এই হয়েছে, এখানে এই হয়েছে, এখানে হয়েছে বলে পরপর আপনি কবিতা লিখবেন। আপনি তো মেশিন, আপনি তো রোবট। আপনি যেখানে রিয়্যাক্ট করবেন, আপনার মনে হবে যেটা আমার কাছে অত্যন্ত খারাপ, আপনাকে স্পর্শ করছে, আপনাকে ঘুমোতে দিচ্ছে না, আপনাকে কষ্টের মধ্যে রেখেছে, সেই সময় একজন লেখক কলম ধরেন। আপনি বলতে পারেন তাহলে কি সিলেক্টিভ? সিলেক্টিভও নয়। এটা কখনো কোনো দিন কোনো কবিতা বা একটা পেইন্টিং, একটা কবিতা, একটা গান যিনি লেখেন, যারা লেখেন তারা বোঝেন, যারা লেখেন না তারা অপব্যাখ্যা করেন। বার্টল্ড ব্রেস্ট সারা জীবন তাই করেছেন। যেখানে যেখানে বার্টল্ড ব্রেস্টের যদি আপনি ক্যালেন্ডার ধরেন, লিখেছেন নিশ্চয়ই। যদি ক্যালেন্ডার ধরেন, উনি কি পেরেছিলেন সবগুলো? আপনি এত বড় একটা নাম করলেন, এতগুলো ঘটনা তোর জীবনে ঘটেছিল, সবকটার প্রতিবাদ করতে পেরেছিলেন? পারেননি। কিন্তু অবশ্যই সেই
ঘটনাগুলোর প্রতিবাদ উনি করেছেন, সেই অন্যায়গুলোর প্রতিবাদ করেছেন, যে ভায়োলেন্সের প্রতিবাদ করেছেন, যখন তাকে স্পর্শ করেছে, তার পরিবারকে স্পর্শ করেছে, তার দেশকে স্পর্শ করেছে, সমাজকে স্পর্শ করেছে। কোনো দিন সম্ভব নয়, এটা কেন এক্সপেক্ট করেন বিরোধীরা যে যা ঘটবে সেটা নিয়ে সুবোধ সরকার লিখবে? কারণ আপনারা কেন আছেন? আপনারা লিখছেন না কেন? আপনাদেরও তো কবি আছে, লেখক আছে, বুদ্ধিজীবী আছে, তাদেরকে বলুন লিখতে। আপনাদের লেখাটা হচ্ছে না কাজ? কেন বারবার এটাই বলতে হবে যে ওই কবিকে ধরো? কোনো কিছু ঘটলে সঙ্গে সঙ্গে সুবোধ সরকারকে বলো কবিতা লিখতে। আপনার সঙ্গে শাসক দলের খুব ক্লোজ সম্পর্ক, খুব ক্লোজ প্রক্সিমিটি বলে কি আপনাকে টার্গেট করা হয়? আমি জানি না, এসব নিয়ে আমি মাথা ঘামাই না। যত টার্গেট করে, এই ফেসবুকে মাঝে মাঝে দেখতে পাই, ফেসবুকে আর থাকার ইচ্ছে নেই, বিশেষ করে এখন যে অবস্থা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে থাকাটার কোনো মানে হয় না। আমি দেখেছি টার্গেটটা করে তখনই যখন একটা দেখছে যে কি, শুনুন, কোনো বুদ্ধিজীবী, কোনো কবি, কোনো লেখক, কোনো গায়ক 5টা ভোটও আনতে পারে না, কোনো দিন না। ভারতবর্ষের ইতিহাসে যদি দেখেন, এমনকি জার্মানির ইতিহাস, রাশিয়ার ইতিহাস যদি তাকান, আমেরিকার ইতিহাস যদি তাকান, বুদ্ধিজীবীরা আনতে পারে না। বুদ্ধিজীবীরা যেটা পারেন সেটা হচ্ছে একটা বিষয় অন্যায় হয়েছে, সেই অন্যায়ের একটা প্রতিবাদ হচ্ছে। আমি জাস্ট একটা ইনস্টেন্স তুলে ধরবো। সিঙ্গুর আন্দোলন যখন চলছে, জমি বাঁচাও কমিটি, নিশ্চয়ই মনে আছে, সেই সময় আমরা দেখেছিলাম একাধিক বুদ্ধিজীবী, কৌশিক সেন থেকে শুরু করে, অপর্ণা সেন থেকে শুরু করে, আপনিও টু সাম এক্সটেন্ট আপনি শুনুন, আপনি এমনকি আপনি স্বয়ং বেটুল ব্রেস্টকে এখন যদি রাস্তায় নামিয়ে দিয়ে বলেন জীবিত হয়ে যদি ফিরে আসেন, আপনার যান একটুখানি সন্দেশখালি ঘুরে আসুন, ঘুরে এসে আপনি একটা নাটক লিখুন, আপনি 5টা ভোটও আনতে পারবেন না। এটা হয় না। এটা একটা ধারণা যে আমাদের কারা ভোট দেয়? আপনি বলেন বুদ্ধিজীবীরা ভোট দিয়ে বাঁচায়, সরকার বাঁচায় বা সরকার ফেলে দেয় কারা? আমজনতা, একেবারে সাধারণ গরিব মানুষ, যাদের দিন আনি দিন খায়। সমাজে যারা প্রথিতযশা, সমাজের যারা উপরস্তর, কজন বুদ্ধিজীবীর নাম জানে? কটা লোক এটা নিয়ে যাদের রোজ টেলিভিশনে দেখছে আমাদের এই সোকল গ্রাস? আমি জানি না। আজকে ঘটনাচক্রে আপনাদের অনুষ্ঠানে আমাকে আপনাদের চ্যানেল থেকে আমার বহুদিনের সুপরিচিত একজন বন্ধু অনুরোধ করেছেন, আমি তাই জন্য রাজি হয়েছি। আমি আজকে চ্যানেল জান, আপনি আমাকে চ্যানেল দেখতে পাবেন না, আপনি তখন বয়সে নবীন যখন আপনি আমায় দেখেছিলেন, এখনও আপনি নবীন। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এই ঝগড়াঝাটি করতে আর ভালো লাগে না, আমি করিও না, এখন আর আমি যাই না। আমরা তো জানি না বুদ্ধিজীবী কাকে বলে। বুদ্ধিজীবী দেখলেই মানে কবি, লেখক, সাহিত্যিক, পেইন্টার, নাট্যকর্মী, এদেরকে দেখলেই এখন একটা প্রবণতা যে এই আমার পাড়ায় যেটা হলো সেটা নিয়ে আপনি লিখলেন না কেন, এটা আমাকে বলে অনেকে। আপনি ওর পাড়ায় যেটা হয়েছে সেটা নিয়ে লিখেছেন। আরে আমি যে করবোটা কি, এটা প্রত্যেকটাই তো একটা পাড়া। আপনি ওই পাড়া নিয়ে যখন গুজরাট হয়েছিল তখন লিখেছিলেন, এখন এই হচ্ছে তখন তো লিখছেন না। মণিপুর নিয়ে 2006 সালে লিখেছিলেন, 2022-এও লিখেছেন, তাহলে কেন লিখবেন না? এই জিনিসগুলো বারবার এসে একজন কবি, লেখক, শিল্পীকে বিব্রত করে, তার শিল্প সত্তায় আঘাত করে। আমার মনে হয় যে তাকে তার ফ্রিডমটা দেওয়া উচিত। তিনি কি নিয়ে লিখবেন সেটা বলে দেওয়ার কারোর অধিকার নেই। একজন শিল্পীর প্যাট্রনেজ দরকার হয়। এক সময় রাজাদের প্যাট্রনেজ ছিল, তারপর জমিদারদের প্যাট্রনেজ ছিল, এখন অনেকেই বলছেন সেটা শাসক দলের প্যাট্রনেজ। শিল্পীর শাসকের সঙ্গে যদি সখ্যতা থাকে তাহলে কি শিল্পীর সত্তা নষ্ট হয়? একটা শব্দ ব্যবহার করেছেন আপনি, হচ্ছে পেট্রনেজ, রাইট? বা প্যাট্রনেজ, হোয়াট এভার ইট ইজ। অর্থাৎ শাসক দলের সমর্থন কী জন্য লাগবে? কালকে যদি শাসক দল আমাকে সমর্থন না করে, মুখ্যমন্ত্রী আমাকে পছন্দ করেন, আমি মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করি, আমি ভালোবাসি তাকে, আমি তাকে সমর্থন করি, তার মানে এই নয় আমি তৃণমূল, তার মানে এই নয় আমি শাসক দলের সঙ্গে আছি, তার মানে এই নয় যে শাসক দলের বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেরা অন্যায় করে বেড়াবে আমি সেগুলোকে সমর্থন করব। আমি তো মেম্বার নই, আমার তো গাইডলাইন ফলো করতে হয় না। আমাকে তো মুখ্যমন্ত্রী কোনোদিন বলে দেননি আপনি এই জিনিসগুলো ফলো কিংবা ক্যাম্পেইন করুন, কোনো দিন বলেননি। আপনাদের জানায় অত্যন্ত বিস্মিত হবেন যে উনি আমাকে শিল্প সাহিত্য ছাড়া অন্য কোনো বিষয়ে কোনো দিন কথা বলেন। কবিতা, আপনার ছেলে কেমন আছে, কি খেয়েছেন,
কোনো দিন আমাকে বলেননি যে আপনি গিয়ে রাস্তায় দাঁড়ান, আপনি এইটা করুন, আপনি এই কবিতা লিখুন, আপনি এই বিরোধিতা করুন, কোনো দিন না। আপনার মুখ্যমন্ত্রীর তিনি সম্পর্ক? আমাকে সম্মান জানান একজন লেখক হিসেবে, আমি তাকে সম্মান করি একজন শাসক হিসেবে, একজন অত্যন্ত অনুভূতিশীল একজন মুখ্যমন্ত্রী হিসেবে। তিনি যেভাবে গরিবের জন্য কাজ করেছেন, গরিব মানুষের জন্য যেভাবে কাজ করেছেন, আমি বলতে বাধ্য হচ্ছি, আপনারা যদি আমাকে খুনও করেন তাও আমি বলবো 34 বছরে যারা গরিবের সরকার চালিয়েছে তারা সেই কাজটা করতে পারেননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এসে এই কবছরে 11 সাল থেকে যে কাজ করেছেন, যেভাবে আমি গ্রামে গিয়ে দেখে এসেছি, গরিব মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, গরিব মানুষের মুখে যেভাবে অন্ন তুলে দিয়েছেন। এই আমি একদিন আগে, মানে 24 ঘন্টা হলো ফিরে এসেছি। আমি গিয়েছিলাম সাঁওতাল একটি পল্লীতে, সেখানে গিয়ে মেয়েদের মধ্যে যে উত্তেজনা দেখে এলাম, যে ভালোবাসা দেখে এলাম মুখ্যমন্ত্রী সম্পর্কে, সেটা তো তাদের জন্য, ওই গরিব মেয়েগুলোর জন্য তো করেছেন, ওই গরিব পরিবারগুলোর জন্য করেছেন। সুতরাং যিনি গরিব মানুষের জন্য করেছেন আমি তাকে শ্রদ্ধা করবই। শুধু কোথাও কি আপনি মনে করেন আপনার আর মুখ্যমন্ত্রীর রিলেশনশিপ যেটা, সেটাকে অনেক সময় পলিটিক্যাল গেমসের জন্য মিসরিপ্রেজেন্ট বা মিসকোট করা হয়েছে? করা হয়েছে, সবসময় করা হয়, অত্যন্ত অশোভন সেগুলো, তবে আমি সেগুলো দিয়ে মাথা ঘামাই না। অনেক রকমের ট্রোল করা হয়, অনেক রকমের মিমস বানানো হয়, এগুলোকে আমি, গায়ে তো আরশোলা বসবেই। আপনি যদি মানুষ হিসেবে যদি একটা বাড়িতে থাকেন, একটা সমাজে থাকেন, সমাজের কিছু আরশোলা আপনার গায়ে এসে বসবে। আপনার গায়ে একটা আরশোলা এলে আপনি যেভাবে ঠিক বাঁ হাত দিয়ে ফেলে দেন, আমি ওই সমস্ত মিমস ঠিক বাঁ হাত দিয়ে ফেলে দিই। আরেক প্রবাদ প্রতিম চিত্র পরিচালক, তার ইন্টারভিউ নিয়েছিলাম, শ্রী মৃণাল সেন, তিনি এখন নেই। আমি একটি প্রশ্ন করেছিলাম সেই সময় যে এই সময়টাকে কিভাবে দেখেন। মৃণাল সেন বলেছিল পাগলের সময়, কোট আনকোট পাগলামির সময়। আপনাকে যদি আর জিজ্ঞেস করি 2014 পর থেকে ভারতবর্ষকে কিভাবে দেখছেন, ভারতবর্ষের সময়টা কিভাবে দেখছেন, কি বলবেন? মৃণালদা যেটা বলেছেন সেটাকে আমি আরেকটু বাড়িয়ে বলবো, পাগলের সময় নয়। এই ভারতবর্ষের দিকে তাকালে মনে হয় ধর্ম নিয়ে যা চলছে, পাগল কখনো ধর্মকে এইভাবে বিক্রি করতে পারে না। একেবারে শিয়ানা পাগলদের দেশ। বিভাজন, ধর্ম দিয়ে যেরকম বিভাজন চাপিয়ে দেওয়া হচ্ছে, এই বিভাজন কোনো দিন বাংলায় ছিল না। আপনি শরৎচন্দ্রের লেখা পড়ুন, রবীন্দ্রনাথের লেখা পড়ুন, দেখবেন যে প্রত্যেকটা গল্পে, প্রত্যেকটা উপন্যাসে কিভাবে ইউনিটিকে দেখানো হয়েছে। ধর্মকে যেরকমভাবে রাজনীতি দিয়ে ঢাল করে মানুষে বিভেদ তৈরি করা হয়েছে সারা ভারতবর্ষে, এর ফল কোনোদিন ভালো হতে পারে না। এর ফল যারা করছেন তাদের ওপরে শেষ পর্যন্ত বুমেরাং হয়ে ফিরে আসবে। সুভদ্রা, মন্দির মসজিদের রাজনীতি নাকি ভাত কাপড় রুটির রাজনীতি, কোনটা? ভারতবর্ষে চিরকাল যে রাজনীতি হয়েছে সেটা ভাত রুটির রাজনীতি। রাজনীতি তো দাঁড়িয়েছিল মানুষকে খেতে দেওয়ার মতো একটা বিরাট জায়গায় একটা দাঁড়িয়েছিল। সেটার বদলে কিনা জানি না, বা সেটার পরিবর্তে কিনা জানি না, সেটার পাল্টা কিনা জানি না, কিন্তু একটা ধারণা তৈরি করে দেওয়া হয়েছে সারা ভারতবর্ষে যে একদিকে মন্দির আর একদিকে ভাত রুটি। মন্দির কি খাবো? গরিব ভারতবর্ষের গরিব মানুষ কি মন্দির খেয়ে বেঁচে থাকবে? ঈশ্বর, আল্লাহ, যিশু আমাদের মাথায় আছে। আমার কাছে মনে হয় একটা ধানের দানা হচ্ছে সবচেয়ে বড় মন্দির। এই পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরের নাম হচ্ছে ধানক্ষেত। সুতরাং আমার কাছে এই দুই মন্দিরের মধ্যে যদি আপনি আমাকে বেছে নিতে বলেন, আমি ঈশ্বরকে, আল্লাহকে, যিশুকে নমস্কার করে শ্রদ্ধা জানিয়ে পায়ে হাত দিয়ে বলবো, ওই ধানের ক্ষেতে আসুন। ওই এক একটি ধান হচ্ছে আমার মন্দির। সুভদ্রা, ভারতবর্ষে ভোট ইস্যু দেখতে পান কোনো? চাকরি, বেকারত্ব, পেটের ভাতের ইস্যু দেখতে পাচ্ছেন, নাকি শুধুই দুর্নীতি, বঞ্চনা এবং মন্দিরের রাজনীতি, মসজিদের রাজনীতির ইস্যু দেখছেন? আমি সদ্য দিল্লি থেকে ফিরে এলাম, সাহিত্য একাডেমির একটি বিশেষ অনুষ্ঠানে ছিলাম। সেখানে সারা ভারতবর্ষের কবি, লেখক, কোট আনকোট বুদ্ধিজীবী বলতে আপনারা যা বোঝান,
প্রায় 1100 কবি, লেখক, বুদ্ধিজীবী সারা ভারতবর্ষ থেকে এসেছিলেন। অনেকের সঙ্গে কথা হলো, তারা বিভিন্ন প্রদেশ থেকে এসেছেন। ঠিক আপনি যে প্রশ্নটা করেছেন, আপনার প্রশ্নের কার্নিশ দিয়ে তাদের অনুভূতির স্তরগুলো বারবার উঠে আসছিল, যে এটা কীরকম অবস্থা তৈরি হলো, যে কাউকে বলতে শুনছি না যে এই দেশের সবচেয়ে বড় ক্রাইসিসের নাম হচ্ছে এখনো কত মানুষের মুখে খাবার পৌঁছে দিতে পারেনি সরকার, বিভিন্ন রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকার। কত রকমের সমস্যা জর্জরিত। আর দুর্নীতির কথা বলছেন, দুর্নীতি, এই যে আপনি ভোটের কথা বললেন, সবচেয়ে বড় ঘটনা তো ঘটে গেল, আমরা জানতেই পারতাম না, কোনো দিন জানতে পারতাম না, হঠাৎ জানা গেল। সুপ্রিম কোর্টকে কুর্নিশ, যে আমরা জানতে পারলাম যে ইলেকটোরাল বন্ডের কথা বলছেন, আমরা জানতে পারলাম যে এরকম একটা বন্ড, যেটার ভেতরে কি আছে তাই আমরা জানতাম না। তৃণমূল কংগ্রেসও নিয়েছে সেকেন্ড হাইয়েস্ট। আমি বলছি অবশ্যই সে বিষয়ে কোনো যে লিস্ট বেরিয়েছে সবাই সেই লিস্ট দেখেছে, কিন্তু আপনি আমাকে বলুন যে আজকে এই যে ইলেকটোরাল বন্ড, এই কি পরিমাণে টাকা ঢুকেছে, এটা কি দুর্নীতি নয়? মানে আপনি বলছেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে অবশ্যই তার 90 যা কোটি প্রচার, টাকা দেখতে পেয়েছি আমরা, দেখতে পেয়েছি এবং তাই ইমপ্যাক্ট বেশি। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আমি মর্মাহত হয়েছিলাম, আমি কষ্ট পেয়েছি যে সেটাই বা কেন দেখতে হবে, যত টাকাই হোক। ওই আপনি বলছিলেন রিভিউ, কেন টাকাগুলো দেখতে হবে, আমি বেদনাহত হয়েছি, কষ্ট, আমি সেটা আগেও বলেছি, আমি কষ্ট পেয়েছি। কিন্তু আমার কথা হলো যে এই জিনিসটা যখন চোখে দেখা যায়, ইলেকট্রাল বন্ড তো আপনি চোখে দেখতে পাচ্ছেন না এবং কোনোদিন চোখে দেখতে পাবেন না, কিন্তু সেই টাকা যখন চোখে দেখা যায়, মানুষ তার ভিজুয়াল ইম্প্যাক্টটা বুঝতে পারে, তখন সেটা মানুষের শরীরে, মনে তার উপর চাপ তৈরি হয়। তখন মানুষ আঙুল দিয়ে দেখো 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 কি টাকা, কি টাকা। আর যখন সেটা 6000 কোটির উপরেও টাকা, আমরা কল্পনাই করতে পারি না, আমাদের ধারণা নেই 6000 কোটি কী করে গুনতে হয় তাই জানি না, সেই টাকাটা কীরকম দেখতে হবে আমাদের কল্পনার বাইরে। ওই যে আপনি ওয়াটারগেট কজন মনে রেখেছে, কজন আপনাদের প্রজন্মে, আমরা তখন ছাত্র যখন ওয়াটারগেট কেলেঙ্কারি হয় আমেরিকাতে, একজন আমেরিকান প্রেসিডেন্টকে সরে যেতে হয়েছিল, আমরা তখন ছাত্র, আমরা তখন দেখতাম, এবং সেটা অত দূর, এবং তখন আমেরিকা আরও বেশি দূর ছিল, কেননা এই ইন্টারনেট ছিল না, এই যোগাযোগ ব্যবস্থা ছিল না, আমেরিকা সুদূর একটা জায়গায়, সেখানে কি হচ্ছে তার ইম্প্যাক্ট পড়ছে ভারতবর্ষের মতো দেশে, এবং সেখানে দিল্লিতে, কলকাতায়, বম্বে, বিভিন্ন জায়গায় হেডলাইন্স হচ্ছে, তারই ইম্প্যাক্ট পড়েছিল আমাদের উপরে। সুতরাং আমার মনে হয় যে দুর্নীতি দেখা যায় না চোখে, যেরকম ইলেকট্রাল বন্ড, সুতরাং সেটা যতই বলুক হয়েছে, মানুষ ঠিক বুঝতে পারছে না। মানুষকে বোঝাবার দায় কাদের? আমাদের, রাজনীতিবিদদের, আপনাদের। আপনি এখনো মনে করেন দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সর্ড 2014 পরবর্তী ভারতবর্ষে? এটা আমি এমনকি 2000 বছর পরেও আপনি এই প্রশ্নটা যদি করেন, আমি বলবো যে সেই প্রশ্নটা একটা রাইডার ছিল 2014 পরবর্তী ভারতবর্ষে, পেন ইজ স্টিল মাইটিয়ার দ্যান দ্য সর্ড, স্টিল মাইটিয়ার দ্যান দ্য সর্ড। এবং এটা প্রমাণ তার কারণ শেষ পর্যন্ত ইন্টারনেট নয়, ক্যামেরা নয়, শেষ পর্যন্ত কথা বলবে একটা পেন। ক্যামেরাকে এবং ইন্টারনেটকে শেষ পর্যন্ত পরিচালিত করবে একটা পেনের বদলে আপনি কিবোর্ডে লিখবেন, কিন্তু শেষ পর্যন্ত হরফটা তো চলে যাচ্ছে না, শেষ পর্যন্ত অক্ষর, যা মানুষের মস্তিষ্কের মধ্যে রয়েছে, বসবাস করে, সেই অক্ষর শেষ পর্যন্ত মানব সভ্যতাকে শাসন করবে বলে আমার মনে হয়, এবং তার মতো শক্তি একটা অ্যাটম বোমারও নেই। সুবোধ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কী ভাবেন সে প্রশ্ন আপনাকে করব না, তবে সুবোধ সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কীভাবে দেখেন, কত মার্কস দেবেন, প্রশ্নটা জানতে খুব ইচ্ছে করছে, উত্তরটা জানতে। আমি একটা কথা বলবো যে মিসমেরাইজ করার একটা ক্ষমতা আছে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিরাট ক্ষমতা আছে, তার নিজের কনসেপ্টটাকে ইঞ্জিনিয়ার করতে জানেন।
হাউ টু ইঞ্জিনিয়ার হিজ ওন কনসেপ্ট, সেটা তারপর সবার মধ্যে কী করে ছড়িয়ে দিতে হয়। এবং দিনকে দিন আমি দেখতে পাচ্ছি, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কীভাবে সেটা আস্তে আস্তে ছড়াতে পারবে। এই ক্ষমতা যার আছে সেই ক্ষমতাকে অবশ্যই আমি রেকগনাইজ করি। এটা একটা জাদুকরের ক্ষমতা। কিন্তু যখন আপনি রাজনীতির কথা বলবেন, যখন আপনি রাজধর্মের কথা বলবেন, তখন তো প্রশ্নটা আসবেই। সেই প্রশ্নটা কি, যে রাজধর্ম তো পালন করতে দেখি না তাকে যেরকমভাবে আমরা চেয়েছিলাম রাজধর্ম তিনি পালন করবেন। আমি এখানে কোনো পলিটিক্যাল পার্টির কথা বলছি না। আপনি আমাকে প্রধানমন্ত্রী হিসেবে, তিনি আমারও প্রধানমন্ত্রী, তিনি আপনি আমাকে বলতে বলছেন প্রধানমন্ত্রী সম্পর্কে, আমি প্রধানমন্ত্রী সম্পর্কে আমার কি ধারণা সেটা আমার বলার অধিকার আছে। আমি এই ভারতবর্ষের নাগরিক বলে আমাকে যদি উনি তাড়িয়ে দেন, দেশ ত্যাগ করতে বাধ্য করেন, চলে যাব, কিন্তু কথাটা বন্ধ। তার জন্য তো কাগজপত্র না থাকলে ত্যাগ করতে হবে। তারা যা বলছে, তৈরি করতেই পারেন, যে কোনো রাষ্ট্রনায়ক তৈরি করতে পারেন। পৃথিবীতে বহু সময় বহু জায়গায়, ইটালিতে হয়েছে, ফ্রান্সে হয়েছে, আমেরিকায় হয়েছে, বহু জায়গায় হয়েছে। বহু লেখক, বহু কবি, বুদ্ধিজীবী, নাট্যকার, নাট্যবিদ, ব্রেস্টের কথা বলছেন, এমনকি অ্যালবার্ট আইনস্টাইনকে পালাতে হয়েছিল। সুতরাং বহু মানুষকে পালিয়ে যেতে হয়েছে, তার দেশ ছেড়ে তাকে অন্য দেশে গিয়ে বসবাস করতে হয়েছে। সেরকম যদি পরিস্থিতি হয়ও আমার জন্য, তাও আমি বলবো আমার মতটা পাল্টাবে না। সেটা হচ্ছে এখানেই পেন হচ্ছে মাইটিয়ার দ্যান শর্ট। সেটা হচ্ছে যে এই রকম মেসমেরাইজ করার ক্ষমতা যারা আছে তাকে তো অবশ্যই কুডোজ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার যেটা মনে হয় যে রাজধর্মটা তার পালন করার কথা ছিল, অর্থাৎ আমি কোনো পক্ষ নেব না এই কথা শুনতে তো খুব সাংঘাতিক ভালো মনে হয় কথাটা, কিন্তু সবাই নেন, উনি ভয়ঙ্করভাবে নিয়েছেন। তার উচিত ছিল না এটা দেখার যে কাউকে পছন্দ না হলে তাকে বলবো পাকিস্তানে চলে যাবে। কার খাদ্য রুচি কী হবে সেটা আমি ডিটারমিন করে দেবো, কে কী পোশাক পরবে সেটা আমি ঠিক করে দেবো, কে কীরকম কারো আচরণ, ধর্মাচরণ কী হবে সেটা আমি ঠিক করে দেবো। এটা কোনো রাষ্ট্র ঠিক করতে পারে না। সংবিধানে কোথাও লেখা নেই, সংবিধানে কোথাও লেখা নেই যে প্রধানমন্ত্রী রাজধর্মের মধ্যে মন্দির স্থাপন করা, পুরোহিতদের নিয়ে এসে মাঝখানে সবচেয়ে বড় পুরোহিত রূপে তিনি ধ্যানমগ্ন হয়ে মন্দির প্রতিষ্ঠা করবেন, এটা সংবিধানের কোথাও লেখা নেই। এটা যদি আমার মুখ যদি সেলোটেপ দিয়েও বন্ধ করে দেন তাও কথাগুলো বেরোবে, কারণ সংবিধান অনুসারে একজন প্রধানমন্ত্রী চলবেন। সুতরাং উনি সংবিধান মানেননি। তিনি একবার তার ভাবা উচিত ছিল যে উল্টো দিকের মানুষ, অন্য ধর্মাবলম্বী যারা, অন্যান্য বিশ্বাসের অন্যান্য বিশ্বাসের মানুষদের, তাদের ওপরে, তাদের মনের ওপরে কীরকম চাপ তৈরি হতে পারে, এটা যদি উনি ভাবতেন। যে তারাও তো ভাবছে একজন তাকে যে ও আচ্ছা ইনি আমার প্রধানমন্ত্রী, কিন্তু উনি আমার ধর্মের কথা বলছেন না, আরেকটি ধর্মের কথা বলছেন, যার জন্য সংবিধানে পরিষ্কার বলা আছে সমস্ত ধর্মকে নিয়ে, সমস্ত বর্ণকে নিয়ে, সমস্ত বিশ্বাসকে নিয়ে এক জায়গায় জড়ো হয়ে আমরা বাঁচব। এই অঙ্গীকার তো সংবিধানে করা আছে, সেই অঙ্গীকার কি করে একজন অতিক্রম করেন? সুতরাং এই একটা জায়গায় আমার কাছে প্রধানমন্ত্রী একটা বিরাট বিশ্বাস। 2024-এর ভোটটা কি ধর্ম বনাম রুটির ভোট, নাকি শুধু ধর্মের ভিত্তিতেই ভোট? এটাই হবে এটা আমি বিশ্বাস করি না। শেষ পর্যন্ত ধর্মের কারণেই মানুষ শেষ পর্যন্ত সব ভুলে যাবে এবং গিয়ে সবাই ধর্মকেই ভোট দিয়ে আসবে, এটা আমি বিশ্বাস করি না। শেষ পর্যন্ত এটা হতে পারে না। আমি সাধারণ মানুষের উপরে আমার অনেক বিশ্বাস, সাধারণ মানুষরাই পারেন আসল ম্যাজিকটা দেখাতে, কোনো প্রধানমন্ত্রী নন। শেষ পর্যন্ত আসল ম্যাজিশিয়ানের নাম হচ্ছে জনতা, আসল ম্যাজিশিয়ান তারাই। শেষ পর্যন্ত
ওই ইভিএম মেশিনের কোন বোতামটা তারা টিপবেন আপনারাও ঠিকঠাক বলতে পারেন না। কোনো opinion বলতে পারেন না। আপনারাও বারবার ফেল করেন, কোনো opinion অনেকবার বলতে পাস পারেন না। করেছেন, অনেকবার ফেলও করেছেন, কিন্তু এই ঘটনা কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি, যা বিশ্বাস করিনি, যা মনে হয় যে কি করে এটা হলো, কি করে ঘটলো। সুতরাং মানুষের একটা, হ্যাঁ, ভোট মেশিনারির একটা পাওয়ার আছে। ভোট মেশিনারির যে পাওয়ার আছে সেটা ইলেকট্রাল বন্ডের টাকার হিসেব দেখলেই বোঝা যায়। কিংবা পঞ্চায়েত নির্বাচন, সব নির্বাচনে ভোট মেশিনারি নাম দিয়ে তো কখনো ভোটে জেতা যায় না, ব্যালট কন্ট্রোল করা যায় না, ইভিএম কন্ট্রোল করা যায় না। অর্থাৎ মানুষের মনটাকে কন্ট্রোল করছে একটা মেশিনারি। সেই মেশিনারির মধ্যে এখন টাকা একটা বড় মেশিনারি, যে আমি তোমায় টাকা দিচ্ছি, তুমি আমাকে ভোট দাও। উত্তরপ্রদেশে তো টাকা দিয়ে ভোট কেনা হয়, সরাসরি টাকা দেওয়া হচ্ছে, সেই টাকার ভিত্তিতে সে গিয়ে ইভিএমের বোতামটা টিপে আসছে। এটা তবু শেষ কথা নয়, তবু শেষ সত্য নয়। জীবনানন্দ বলেছিলেন, কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয়। আমি বিশ্বাস করি সাধারণ মানুষের কাছে শেষ পর্যন্ত আমাদের হৃদয়। সাধারণ মানুষ শেষ ম্যাজিকটা দেখাবেন, এবং আমার বিশ্বাস মন্দির থাক, মসজিদ থাক, চার্চ থাক, গুরুদুয়ারা থাক, এগুলো সব কিছু থাক, কিন্তু শেষ পর্যন্ত ভোট মানুষ দেবে তার ভেতর থেকে। মেশিনারির একটা ক্ষমতা আছে, সেই মেশিনারি একটা ভোট করাবে, যাকে ভোট করানো বলা হয়। আর মানুষ নিজে থেকে ভোট দেয় যেখানে, সেই ভোটের দিকেই তাকিয়ে থাকে সংবিধান, সেই ভোটের দিকে তাকিয়ে থাকে রাষ্ট্র, সেই ভোটের দিকেই তাকিয়ে থাকে রাজধর্ম। শেষ পর্যন্ত রাজধর্ম আসলে সাধারণ মানুষের দিকে তাকিয়ে আছে। সেটা যদি পালন করতে না পারে কোনো রাজনীতিবিদ, তাহলে একবার তিনি মেশিনারি দিয়ে ভোট জিতবেন, দুবার জিতবেন, তারপর। একটা অত্যন্ত সুন্দর কথা বললেন সুবোধদা বললেন জনতাই জাদুকর। কয়েকদিন পরেই ভোট, প্রথম দফার ভোট শুরু হবে। আমরা যারা সাংবাদিক, আমাদের কাজ একটাই, কলম দিয়ে আপনাদের কাছে কিছু ধারণা পৌঁছে দেওয়া। আজ এই ইন্টারভিউর পর একটাই ধারণা কিংবা একটাই বাক্য হয়তো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার মতো মনন রয়েছে আমার। একটাই কথা, গণতন্ত্রে আমরা সবাই রাজা, কেউ একক নয়। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।